Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। শুরুতেই থাকছে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের খবর। দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডকে 217 রানে হারিয়ে 2-0 সিরিজ জিতল বাংলাদেশ। মিরপুরে টাইগারদের দেয়া 509 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত 291 রানে গুটিয়ে যায় আইরিশরা। তাইজুল ইসলাম ও হাসান মুরাদ পেয়েছেন 4টি করে উইকেট। কার্টিস ক্যাম্পার 34 ও অ্যান্ডি ম্যাকব্রাইন 11 রানে শুরু করে দিনের খেলা। ব্যক্তিগত 21 রানে তাইজুলের শিকার ম্যাকব্রাইন, এরপর নেইলকে নিয়ে 48 রানের জুটি গড়ে ক্যাম্পার। এই জুটি ভাঙে 30 রান করা নেইল মিরাজের শিকার হলে, তবে এরপরই গাভিন হোয়াকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করে সেঞ্চুরির পথে এগিয়ে যান ক্যাম্পার। গাভিনকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মুরাদ। পরের বলে হামফ্রেসকে বোল্ড করে দলকে জয় উদযাপনে মাতান মুরাদ। এর আগে প্রথম ইনিংসে 476 রানের পর নিজেদের দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 297 রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেটে 176 রান করে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানাতে চাই আমাদের সহকর্মী সৈয়দ আবিদ হুসাইন সামিকে। সামি, তোমাকে আবারও ওয়েলকাম। তোমাকে গেস্ট করার পরেই মনে হয় বাংলাদেশ জয় পেল, আমার তো এমনটাই মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এবং সঞ্জনার কাছ থেকে এরকম কমপ্লিমেন্ট পাওয়া, সেটা ডেফিনেটলি আমি বিমোহিত, শিহরিত, আনন্দিত, চমৎকৃত, পুলকৃত। এবং সঞ্জনার সঙ্গে যখনই আমি এপাশে বসি তখন সবসময় ভালো লাগে, কিন্তু আনফর্চুনেটলি গত 1 বছর ধরে সুযোগটা তুমি দাওনি। ফর্চুনেটলি যে এবার সুযোগটা পেয়েছি। একদম, এই সুযোগ থেকে ভালো কিছু যদি হয় তাহলে তো এটাই ভালো। এনিওয়েজ, আমি বাংলাদেশ টেস্ট সিরিজ জিতে গেছে পরপর 2টি, এবং তবে স্পেশালি ঢাকা টেস্টে আসলে কি কি ফাইন্ডিংস আমরা পেলাম? আমি ওভারঅল যদি সিরিজটার একটা ইভ্যালুয়েশন করি, একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে তামিম ইকবাল রিটায়ারমেন্টে যাওয়ার পর থেকে প্রায় 3 বছরে বাংলাদেশের মাত্র একজন টেস্ট ওপেনার সেঞ্চুরি করতে পেরেছিলেন। ইভেন আমরা যদি 50 রানের জুটি চিন্তা করি, সেগুলোও কিন্তু খুব বেশি ছিল না। এই সিরিজে মাহমুদুল হাসান জয়ের কাছ থেকে আমরা একটা সেঞ্চুরি দেখতে পেয়েছি, 3টা 50 জুটি দেখতে পেয়েছি ওপেনারদের কাছ থেকে। আমি বলছি না যে ওপেনিং সমস্যার সংকটের সমাধান হয়ে গেছে, কিন্তু একটা কনফিডেন্স বুস্টার হিসেবে এই সিরিজটা কাজ করেছে। ব্যাটিংয়ের দিক থেকে নাম্বার 1 একটা বিষয়, প্রত্যেকটা ব্যাটসম্যান রান করছে, সেটা একটা বিষয়। আমরা এর আগের দিন আলোচনা করছিলাম যে 3টা সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে একটা টেস্টে, যেটা বাংলাদেশের ক্রিকেটে সচরাচর দেখা যায় না। রান পাচ্ছেন সবাই, ভালো উইকেটে খেলা হচ্ছে। আরেকটা ফাইন্ডিংস আমি বলবো যে হাসান মুরাদ, আমরা খুব ডিপেন্ডেন্সি দেখতাম যে তাইজুল এবং মিরাজের উপরে অনেক বেশি লোড পড়ে যাচ্ছে কিনা মিরাজের উপরে, কারণ তাকে ব্যাটিংটাও করতে হয়। সেই জায়গাটায় হাসান মুরাদ একটা রিলিভিং ফ্যাক্টর। এবং আমরা এটাও ভুলে গেলে চলবে না যে নাইম হাসানের মতো আরও একজন স্পিনার আছেন। গুড টু সি এই দুজন স্পিনার, নাইম হাসান এবং হাসান মুরাদ, দুজনই কিন্তু জেনুইন টার্নার অফ দ্য বল। নর্মালি তাইজুলকে যদি আমরা দেখি, তাইজুল অনেক বেশি লেন্থ ওরিয়েন্টেড বোলিং করে থাকেন, লাইন ওরিয়েন্টেড বোলিং করে থাকেন, কন্ট্রোল ওরিয়েন্টেড বোলিং করে থাকেন। বাট জেনুইন টার্নিংয়ের যে জায়গাটা, হাসান মুরাদ এবং নাইম হাসান এই দুজন বোলার আমাদের পাইপলাইনে যুক্ত হলো। গুড টু সি যে তারা সেই জায়গাটায় পারফর্ম করতে পারলেন। মুশফিকুর রহিমের 100তম টেস্ট ম্যাচ আমরা প্রত্যক্ষ করলাম। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে অন আ পজিটিভ নোট বাংলাদেশ এই সিরিজটা শেষ করেছে। একদমই তাই। তোমার কাছে আবারও ফিরছি ছোট্ট একটা রিপোর্টের পর। মিরপুর টেস্ট গড়াবে 5 দিনে, তা কল্পনা করেননি অধিনায়ক নাজমুল শান্ত। জানালেন, আয়ারল্যান্ডের ব্যাটাররা যেভাবে ব্যাট করে শেষ পর্যন্ত দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তা থেকে শেখার আছে অনেক কিছু। সে সাথে টাইগার বোলারদের ও মিরপুরের উইকেটের প্রশংসা করেছেন তিনি। এদিকে বড় স্কোর গড়তে ব্যাটারদের প্রথম শ্রেণীর ম্যাচ খেলার তাগিদ দিলেন এই অধিনায়ক। ঢাকা টেস্ট জিততে টাইগারদের দরকার ছিল 4 উইকেট। দিনের শুরুতেই দ্রুতই উইকেটের পতন ঘটিয়ে ট্রফি নিয়ে ঘরে ফিরতে চেয়েছিল নাজমুল শান্তর দল, কিন্তু সেই অপেক্ষার সময়টা হয়ে যায় দীর্ঘ 4 ঘন্টার। তবে মিরপুরে টেস্ট করাবে 5 দিনে, তা কখনো ভাবতে পারেননি অধিনায়ক শান্ত। সাধুবাদ জানিয়েছেন আইরিশ ব্যাটারদের, ক্রেডিট দিয়েছেন টাইগার বোলারদেরকেও। এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আমার মনে হয় যে
ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই, ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে। এরকম একটা ডে 5-এর মতো উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে, অবশ্যই ওদেরকে এই ক্রেডিটটা দিতে হবে। বাট পাশাপাশি আমি বলবো যে আমাদের বোলাররা যেভাবে বল করেছে ওই ধৈর্যটা নিয়ে, এটাও আসলে ক্রেডিট দেওয়ার মতো। স্পেশালি তাইজুল, মিরাজ, মুরাদ, খালেদ এবং এবাদত সবাই যেভাবে দায়িত্ব নিয়ে বোলিং করেছে, এটা আসলে ক্রেডিট দেওয়ার মতো। মিরপুরের উইকেট নিয়ে বরাবরই চলে সমালোচনা, তবে এবারের উইকেট ছিল বাউন্সি, যা সাহায্য করেছে ব্যাটসম্যান ও বোলারদের, এমনটাই মানছেন শান্ত। সেই সাথে জানালেন, যেভাবে কার্টিস ক্যাম্পার ব্যাট করেছেন সেখান থেকে শেখার আছে অনেক কিছু। মিরপুরের উইকেট যেরকম দেখা যায় ওর থেকে অনেক বেটার বিহেভ করছে। আপনি যদি স্পেশালি বাউন্সটা দেখেন, একদমই ট্রু বাউন্স ছিল, ইভেন আজকেও প্রত্যেকটা উইকেট নিতেই কষ্ট হয়েছে। শেখার তো শেষ নেই। আমার মনে হয় যেভাবে কার্টিস ক্যাম্পার ব্যাটিং করেছে, এতগুলো বল ফেস করেছে, এই জিনিসগুলো আসলে বোঝা যায় যে আসলে কতটুকু ডেডিকেটেড, কতটুকু কমিটমেন্ট নিয়ে ব্যাটিং করেছে তারা। এরকম সিচুয়েশন যদি আমাদেরও আসে, ওই ইন্টেনশনটা দেখানো যে আমরা আসলে দলের জন্য ওইভাবে ব্যাটিং করাটা, এই জিনিসগুলো আমি আশা করব অতীতে করেছে, এটা যেন ভবিষ্যতে আমরা করতে পারি। এই টেস্টে 4 সেঞ্চুরি এসেছে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে। শান্ত বলেছেন, ম্যাচের আগে সবার সাথে আলোচনা করেছিলেন কিভাবে বড় স্কোর করা যায়। সেই সাথে শুধু শতকেই না থেমে ভবিষ্যতে স্কোর আরও বাড়াতে ক্রিকেটারদের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন এই অধিনায়ক। আমি আশা করব ভবিষ্যতে এই রানগুলো যেন 100, 150, 200 এরকম হয়। যখনই অপরচুনিটি আসবে খেলার, তখনই যেন সবাই ম্যাচ খেলে, ওই 4 ডে ম্যাচ খেলে। বিং এ ক্যাপ্টেন হিসেবে আমি এই জিনিসটা চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার যে ফার্স্ট ক্লাসে যে ম্যাচ খেলতেছে এবং চেষ্টা করতেছে যে ওখানে কত বড় বড় রান করতে পারে। সবশেষ জানিয়েছেন, দলের কথা চিন্তা করেই আবারও টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছেন তিনি, আর ভবিষ্যতে ওয়ানডে ফরম্যাটে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্বটাও পালন করবেন নিজের সেরাটা দিয়ে। আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে দলটা বড়, সো দলের কথা চিন্তা করে আবার এই জায়গায় ফেরত এসেছি। সো আমি চেষ্টা করব যে আমার যে দায়িত্বটা আছে আমি ঠিকমতো যেন পালন করতে পারি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। সামি, মিরপুরের উইকেট নিয়ে আসলে অনেক কথা হচ্ছিল। মিরপুরে 5 দিন গিয়েছে টেস্ট, এটা খুবই কম হয়েছে, এবারই হয়েছে অনেক দিন পরে। মিরপুরের উইকেটটা একটু ডিফারেন্ট আচরণ করেছে না এবার, তোমার কাছে কি মনে হয়? প্রথমত একটা বিষয়, চতুর্থ ইনিংসে 292 রান করেছে আয়ারল্যান্ড, এটা অবশ্যই ক্রেডিট দিতে হবে। যারা উইকেটটাকে মেনটেন করেছেন তাদের ব্যাটিং তো অবশ্যই ভালো করেছেন তারা, কিন্তু উইকেটটা আমরা একদম শেষ দিন পর্যন্ত দেখেছি যে কোনো আনইভেন আচরণ করে নাই, বেশ ভালো উইকেট ছিল। যেটা বলা হয়, টনি হেমিং একবার একটা কথা বলেছিলেন যে 30 রানস ফর 1 উইকেট, এটা হচ্ছে ভালো উইকেটের বৈশিষ্ট্যের জায়গাটা। আমার কাছে মনে হয় বোলারদের জন্য তাদের চাহিদা অনুযায়ী ছিল, ব্যাটারদের জন্য রান করার মতো যথেষ্ট ভালো রসদ ছিল। এবার মিরপুরের উইকেটে ঘাস রাখা হয়েছে, লাইভ গ্রাস, 90% লাইভ গ্রাস রাখা হয়েছে, যেটা অন্যান্য সময় মিরপুর স্টেডিয়ামে অনেক বেশি মাত্রায় কাট গ্রাসের উইকেট বানানো হতো, সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। এবং এটা অবশ্যই একটা ক্রেডিট দেওয়ার মতো ব্যাপার যে টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে আমাদের একটু ইভেনলি ব্যালেন্সড উইকেটে খেলা উচিত। আরেকটা বিষয় বলবো, তোমার রিপোর্টেই তুমি বলছিলে যে নাজমুল শান্ত ওয়ানডের ভাইস ক্যাপ্টেন্সি পেয়েছেন। এর আগে তিনি ওয়ানডের ক্যাপ্টেন ছিলেন, জাস্ট ইমিডিয়েট ক্যাপ্টেন ছিলেন, তখন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কেন, একটা অদ্ভুত কারণে, সেই কারণটা আমরা জানি না, কিন্তু আবার তাকে ভাইস ক্যাপ্টেন হিসাবে আনা হয়েছে। খুব সম্ভবত সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার কাছ থেকে ইন্সপিরেশনটা পেয়েছেন কিনা, যে তিনি প্রেসিডেন্ট ছিলেন, আবার তিনি এই বোর্ডে এসেছেন ভাইস প্রেসিডেন্ট হয়ে। জোকস অ্যাপার্ট, তবে শান্ত যেটাতে কনভিন্সড হয়েছেন, আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় উদারতার জায়গা। এবং তার মানে এই ব্যাপারটা জাস্টিফাইড হয় যে এর আগে শান্তকে ওয়ানডে টিমের ক্যাপ্টেন্সি থেকে সরানোটা এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভুল সিদ্ধান্ত ছিল। কেন ছিল, কী কারণে ছিল, তারা কি স্ট্যাটিস্টিক্স দেখেছিলেন কিনা আমি জানি না, তবে এটা যে ভুল সিদ্ধান্ত ছিল আবারও প্রমাণিত হলো, কারণ শান্তকে এখন আপনি আবার ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে নিয়ে এসেছেন, একটা সম্মান দিচ্ছেন। ভাইস ক্যাপ্টেন্সির কথা বলছিলে, এদিকে কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, সেই খবরটা জানাতে চাই। আয়ারল্যান্ডের সাথে প্রথম 2 টি20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে, শামীম পাটোয়ারির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। লিটন কুমার দাসের নেতৃত্বাধীন এই দলে তার ডেপুটি হিসেবে আছেন সাইফ হাসান। দলে আছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এশিয়া কাপ থেকে দলে থিতু হওয়া সাইফ হাসানের বাংলাদেশের সহ অধিনায়ক হিসেবে এটি প্রথম সিরিজ। আগামী 27শে নভেম্বর চট্টগ্রামের সাগরিকায় শুরু হচ্ছে টি20 সিরিজ। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়।
সামি, যেই দলটা ঘোষণা করা হয়েছে, তোমার কাছে ওভারঅল কেমন লেগেছে এই স্কোয়াডটা? প্রথমত আমার 2015 সালের একটা এক্সাম্পল যদি দেই, 2015 সালে বাংলাদেশ যখন পাকিস্তানকে হারালো, সাউথ আফ্রিকাকে হারালো, ইন্ডিয়াকে হারালো, তখন একদম মেইন স্ট্রিম টিম নিয়ে হারিয়েছে। এর পরের সিরিজটা বাংলাদেশ খেলেছিল জিম্বাবুয়ের সঙ্গে, সেখানেও সেই মেইন স্ট্রিমের প্লেয়াররাই ছিলেন। আলটিমেটলি এতে যে বিষয়টা ঘটেছে, পাইপলাইনের প্লেয়াররা লিডারশিপ নেওয়ার অপরচুনিটিটা পান নাই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে হ্যাঁ, এই স্কোয়াডে যে সমস্ত প্লেয়াররা অফ ফর্মে ছিলেন তাদেরকে নিয়ে যে মাঝখানে আমাদের কোচিং প্যানেল কাজ করেছে ফর্মে ফেরানোর জন্য, তাদেরকে দলে রাখাটা ঠিক আছে। হয়তোবা নুরুল হাসান সোহান কিংবা জাকের আলী, অনেক আমরা দেখেছি মোহাম্মদ আশরাফুল অনেক এফোর্ট দিচ্ছেন জাকেরকে অফ সাইডে শট শেখানোর জন্য, ডেফিনেটলি তাদেরকে রাখাটা ঠিক আছে। কিন্তু যে সমস্ত প্লেয়াররা ফর্মে ছিলেন তাদেরকে কেন আয়ারল্যান্ডের সঙ্গে খেলাতে হবে সেটা আমি আসলে জানি না। এই জায়গাটায় আমরা ভিন্ন লিডারশিপ তৈরি করতে পারতাম কিনা, এমন হতে পারতো কিনা যে ওপেনিং কম্বিনেশনে যে দুজন থিতু আছেন বা তিনজন থিতু আছেন তাদের জায়গায় আমরা দুইটা নতুন মুখ ঢোকাতে পারতাম কিনা। আয়ারল্যান্ডের সঙ্গে যদি আপনি এক্সপোজার না দেন, কার সঙ্গে দেবেন? আজকে ইন্ডিয়ান ক্রিকেট কিন্তু এইভাবেই হয়েছে। আলটিমেটলি যখন বিরাট কোহলি, রোহিত শর্মারা চলে যাচ্ছেন, তাদের কিন্তু কোনো ভ্যাকুয়াম হচ্ছে না, কারণ একটা ব্রাঞ্চ অফ প্লেয়ার্স অলরেডি ইন্টারন্যাশনাল এক্সপোজারটা পেয়ে আছেন। সো আবারও বলবো, যে সমস্ত প্লেয়াররা আউট অফ ফর্ম ছিলেন তাদেরকে রাখাটা ঠিক আছে, কিন্তু যে সমস্ত প্লেয়াররা ইনফর্ম ছিলেন, যারা রেগুলার পারফর্ম করছেন, এই জায়গাটায় হয়তো বা নতুন কিছু মুখ অ্যাড করা যেত, যাতে ইন্টারন্যাশনাল এক্সপোজারটা পারেন এবং তারা তৈরি হতে পারেন। যেটা আমরা বিগত সময়গুলোতে ভুল করেছি। জিম্বাবুয়ের সঙ্গে খেলি, আয়ারল্যান্ডের সঙ্গে খেলি, আফগানিস্তানের সঙ্গে খেলি। আমি 2016-17 কথা বলছি। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম সবাই একসঙ্গে খেলেছেন। ওই জায়গাটা নতুন লিডারশিপটা তখন তৈরি করা হয়নি। আমার কাছে মনে হয় যে একই পথে এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাঁটছে। একটু ভিন্ন পথে হাঁটা উচিত বিসিবির, সেই দিকে যদি চিন্তা ভাবনা তারা করে তাহলে আরও ভালো কিছু হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। সামি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হোপফুলি স্টুডিওতে আরও শীঘ্রই তোমার সাথে আবারও কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। তাইজুল ইসলামকে 400 টেস্ট উইকেট নিতে দেখতে চান সাকিব আল হাসান। সাকিবের সেই স্বপ্ন পূরণ করতে চান তাইজুল। শুধু 400 উইকেটই থামতে চান না বাঁহাতি এই স্পিনার। প্রথম বাংলাদেশি হিসেবে 250 উইকেট নেয়ার অর্জন উৎসর্গ করতে চান পরিবারকে। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে 250 উইকেট কতখানি বড় অর্জন? আমি যে 250 উইকেটটা পাইছি, যে এখানে যে আমি থেমে যাব বা এখানে আমার কাজ শেষ, এমনটা কিছু না, বাট ইনসাইড তো একটু ভালো লাগেই। সাকিব আল হাসানের পোস্টটা কি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কেমন লাগে এত বড় একজন ক্রিকেটার যখন তার একটা স্বপ্নের কথা আপনাকে বলেন বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়া এটা প্রচার করেন? যখন বড় ক্রিকেটাররা কথা বলে, যাদেরকে নিয়েই কথা বলে, তারা উৎসাহিত হয় এবং সামনে মানে ভালো খেলার জন্য আরও চেষ্টা করে। সাকিব 400 উইকেটের একটা স্বপ্ন দেখেছেন আপনার মাঝে, যে তিনি চান আপনি 400 উইকেট নেন অন্তত যখন খেলা ছাড়বেন। আপনার কি ওই বিশ্বাসটা আছে? না, ইনশাল্লাহ বিশ্বাস আছে। তো আসলে 400 উইকেট যখন আমি তখনই পাবো যে আমার সেই ডিটারমিনেশন বা আমার কনফিডেন্স বা আমি ওই পর্যন্ত খেলতে পারবো। তো এসব মিলে আসলে 400 উইকেটটা হবে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে এখন খেলাটাও অনেক বাড়ছে, বাট আলহামদুলিল্লাহ আমিও আশা করি 400 যদি আল্লাহ সহায় থাকে 400 ছাড়িয়ে যাব ইনশাল্লাহ। এতদিন তিনি ছিলেন সিনিয়র, এখন আপনি সিনিয়র, মুরাদের মতন জুনিয়র স্পিনাররা আসছেন, যেমন তাইজুল 10-12 বছর আগে এসেছিলেন। সাকিবরা যেভাবে হেল্প করতেন, নিশ্চয়ই তাইজুলরা এখন মুরাদদের সামনে এগিয়ে যাওয়ার জন্য ওই হেল্পটা করছে। না, এখানে কোনো ডাউট নাই। এটা আসলে নিজের কথা নিজে না বলাটাই বেটার, বাট যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করি যে যারা আসতেছে তাদের মধ্যে কিছু একটা যতটুকু অ্যাডাপ্ট করতে পারছি ওইটুকু দেওয়ার জন্য আর কি। যখন আপনি সিনিয়র হবেন তখন আসলে আপনি অনেক পথ পাড়ি দিতে হয়। তো এই যে ডিফিকাল্ট সময়গুলো কি আসতে পারে, এই বিষয় নিয়ে ডিসকাশন হয় যে এই সময় এমনটা আসতে পারে বা এই সময় এমনটা করা ভালো। এই যে বাংলাদেশের এখন হাইয়েস্ট উইকেট টেকার টেস্টে আপনি এই অর্জনটা আপনি কাকে উৎসর্গ করবেন? যে কোনো একটা প্লেয়ারকে দেখবেন যে সেই ছোটোকাল থেকে শুরু করে যতদিন খেলে আসলে ফ্যামিলিকে ওইভাবে সময়ও দিতে পারে না, বাট তাদের যে ত্যাগ, তাদের যে একটা ভালো কিছু করলে যে ইনসাইডে যে তাদের ভালো লাগে, এটা অনেক বড় পাওয়া। তো আমার কাছে মনে হয় যে ফ্যামিলি মেম্বার ফার্স্ট, যে তাদেরকে উৎসর্গ করাটাই। থ্যাংক ইউ। তাইজুল ইসলাম যেটা বলছিলেন যে সাকিব আল হাসান যে পোস্টটা তাকে নিয়ে করেছেন, যে 400 উইকেটের মাইল ফলক তিনি তাইজুলকে স্পর্শ করতে দেখতে চান, সেটা তাইজুলও পূরণ করতে চান। পাশাপাশি 400তেই তিনি থামতে চান না, তার লক্ষ্য আরও বড়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। স্পোর্টিং উইকেটই হয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড মিরপুর টেস্টে।
টনি হেমিং ও গ্রাউন্ডস টিমকে কৃতিত্ব দিলেন খালেদ মাসুদ পাইলট। ভবিষ্যতেও এমন উইকেট বানানোর কথা জানালেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। আমাদের দেশে অনেকেই সমালোচনা করতেন যে উইকেট খুবই মাটি খারাপ, এই খারাপ, বাট ভালো উইকেট যে বানানো যায় আমার মনে হয় সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে আজকে আমাদের গ্রাউন্ডস টিম, পুরো ক্রিকেটার সহ সবাই। আমি মনে করি যে আমাদের কিন্তু এরকম টাইপের উইকেটেই আসলে ক্রিকেট খেলা উচিত ডেভেলপমেন্টের জন্য। খুবই হ্যাপি, এবং আমি এটাও বলি যে আমাদের অবশ্যই আমরা চাইবো যে এরকম ভবিষ্যতে এরকম টাইপের উইকেট বানানো ম্যাক্সিমাম খেলাতে। শুধু ট্যাকটিক্যাল একটা জায়গা একটু খেয়াল রাখতে হবে, যা আমাদের দেশ থেকে মনে করেন যে সবাই আমরা একটা দলগত হিসাবে চিন্তা করব যে যখনই আমাদের ট্যাকটিক্যাল কিছু বিষয় থাকবে, যে হয়তো কোনো পয়েন্ট পেলে হয়তো আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবো বা হয়তো কোনো এসএসসি খেলা কোয়ালিফাই করবো, কিছু থাকে এরকম অনেক সময়, সেই ট্যাকটিক্যালগুলোর জায়গাতে আমার কাছে মনে হয় কিছুটা হোম অ্যাডভান্টেজ একটু নিতেই হবে। এবারে ফুটবলের খবর। বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ দৈনিক স্পোর্টের এক জরিপে পেলেন সেই সেরার পুরস্কার। আবেগপ্রবণ হয়ে জানালেন আবারও ফিরবেন নিজের ঘর বার্সায়, সিক্ত হবেন ভক্তদের ভালোবাসায়। 2021 সালে কান্না ভেজা চোখে ক্যাম্প নু ছেড়ে গিয়েছিলেন লিওনেল মেসি। তবে লিও কখনো যেতে পারেননি বার্সা ভক্তদের হৃদয় থেকে। এরপর অনেকবারই ঘুরে ফিরে এসেছে বার্সা মেসির পুরনো প্রেমের গল্পটা। ক্যাম্প নুয়ে রূপকথা ফিরবে আবারও, এমন আশায় এখনো বুক বাঁধেন কাতালানরা। চলতি মাসেই ক্যাম্প নুতে ঘুরতে গিয়েছিলেন এলএম10। ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন সেই ছবি আর লিখেছিলেন ভালোবাসার গল্পও। দীর্ঘ অপেক্ষার পর সেই ক্যাম্প নুতেই প্রত্যাবর্তনের ম্যাচ রাঙিয়েছে ইয়ামাল তোরেসরা। আর এরই মাঝে স্প্যানিশ দৈনিক স্পোর্টের এক জরিপে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি, হয়েছেন আবেগপ্রবণ। আপাতত মায়ামিতে আরও কয়েক বছর থাকব, তবে আমরা বার্সেলোনায় ফিরবই, কারণ আমি সবসময় বলেছি ওটাই আমার সত্যিকারের ঘর। তবে আমি ক্যাম্প নুতে অন্য আরেকজন সাধারণ সমর্থক হিসেবেই যেতে চাই। দলের খেলা অনুসরণ করব এবং ক্লাবকে সমর্থন দেব। কাতালান মিডিয়া সংস্থা স্পোর্টের পরিচালক জোয়ান ভেহিলস মায়ামিতে গিয়ে মেসির হাতে উপহারটি তুলে দেন। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইন্টার মায়ামি তারকা মেসি করলেন ফেলে আসা সময়ের স্মৃতিচারণ। আমরা একসঙ্গে অনেক কিছুর ভেতর দিয়ে গেছি, ভালো ও খারাপ উভয় দিকেই, কারণ এত বছরের সম্পর্ক সবসময় মধুর হয় না, কঠিন সময়ও আসে। এটা আমার ঘর, আমার জায়গা, আমার মানুষ। আমি চেয়েছিলাম অন্য কোনো ক্লাবে না গিয়ে আমার পুরো ক্যারিয়ারটি সেখানে কাটাতে। দুঃখজনকভাবে বিষয়গুলো অন্যরকম হয়ে যায়। মহামারীর কারণে ভক্তদের ছাড়াই প্রিয় ক্লাব থেকে বিদায় নিতে হয়েছিল লিওনেল মেসিকে, যে আক্ষেপটা এখনো পোড়ায় লিওকে। তাই হয়তো শেষবার ক্যাম্প নুয়ের আলো ঝলমলে মঞ্চে ভালোবাসায় সিক্ত হতে ফিরবেন ফুটবল জাদুকর কোনো একদিন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।